গেল ৬ মাসে যে শব্দটি সবচেয়ে বেশি উচ্চারিত সেটি হলো সংস্কার। সেটি রাজনৈতিক সংস্কার হচ্ছে, অর্থনৈতিক সংস্কার হতে পারে, সাংবিধানিক সংস্কার, নির্বাচন সংস্কার, রাজনৈতিক দলগুলোর ভেতরের সংস্কার, পুলিশ সংস্কার, বিভিন্ন ধরনের সংস্কারের কথা আমরা শুনছি। তবে সবচেয়ে বেশি যে জিনিসটি প্রভাব রাখছে সেটি হলো রাজনৈতিক সংস্কার, এবং সেই রাজনৈতিক সংস্কারের সমানুপাতিকভাবে এগিয়ে চলছে অর্থনৈতিক সংস্কার। আজকে সিপিডি একটি বৈঠকে তারা বলেছেন যে রাজনৈতিক সংস্কার যদি না হয় তাহলে অর্থনৈতিক সংস্কার বা অর্থনৈতিক যে পরিস্থিতি সেটি পুনরুদ্ধারে চ্যালেঞ্জ গুনতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকের যে বিষয় সে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সংস্কারের অগ্রাধিকার ও সাম্প্রতিক বিষয়, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছে দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ এবং অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মূল আলোচনায় যাবার আগে দর্শক আজকে বৈশাখী টেলিভিশনের যে প্রধান প্রধান শিরোনামগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসতে চাই। ৩১ দফা বাস্তবায়নে আসল প্রতিশোধ বললেন তারেক রহমান। মানুষের আস্থা ধরে রাখতে নেতা কর্মীদের নির্দেশ। আগে ঘোষণাপত্র, পরে নির্বাচনের তারিখ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গণহত্যার বিচার ও ক্ষমা চাওয়ার আগে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নয়। রেল কর্মচারীদের কর্মবিরতি শেষে ঘুরেছে ট্রেনের চাকা। নতুন ভোগান্তি শিডিউল বিপর্যয়। স্বাভাবিক হতে সময় লাগবে আরও। শুক্রবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, ৩ পর্বের আয়োজনে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। এবং দেশে রপ্তানি আয় বাড়লে উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলেছে সিপিডি। আমি ডক্টর মাহফুজ কবিরের কাছে যেতে চাই। এই বিষয়টি সাধারণ মানুষের জন্য কিন্তু একটু জটিলই, যে অর্থনৈতিক সংস্কারের সঙ্গে রাজনৈতিক সংস্কারের যোগসাজশ কি। আপনি যদি খুব খোলামেলাভাবে এটি বলতেন যে রাজনৈতিক সংস্কারের সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারের যোগসাজশ থাকবে কেন? দুটি তো আলাদা বিষয়। ধন্যবাদ। আসলে যোগ সাজসটা একটা নেতিবাচক শব্দ, হ্যাঁ, এটা অনেকটা ষড়যন্ত্রের মতো। কিন্তু আমি বলবো যে আসলে যোগসূত্র আছে, মানে সারা পৃথিবী জুড়ে সেটা সবচেয়ে শক্তিশালী অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি না কেন, বা ইউরোপের কোনো শক্ত অর্থনীতি জার্মানির কথা বা ইংল্যান্ডের কথা যদি বলি, আবার এইদিকে যে উন্নয়নশীল বিশ্বের অনেক দেশ রয়েছে, তো তার মধ্যে যেমন বাংলাদেশের কথা আমরা বলতে পারি যে সব জায়গাতেই আসলে রাজনীতির সাথে অর্থনীতির একটা নিবিড় সম্পর্ক থাকে। এবং আসলে তো দেশ পরিচালনা করেন রাজনীতিবিদরা মূলত, হ্যাঁ। তো এখন এই মুহূর্তে তো অন্তর্বর্তী সরকার রয়েছে, সেটা আসলে সাময়িক সময়ের জন্য, এবং এরপরে নির্বাচন হলে তখন কিন্তু রাজনীতিবিদরাই আবার ঠিক ড্রাইভিং সিটে থাকবেন। তো এবং যে সমস্ত আসলে সংস্কারের কথা যেটা আপনি শুরু করছিলেন, যে বিভিন্ন রকমের সংস্কার হচ্ছে, তো আসলে এই সংস্কারটাও ঠিক রাজনৈতিক দলগুলো যখন সরকারটা চালাবে তাদের পথটা যাতে মসৃণ হয়, প্রতিষ্ঠানগুলো যেন ভালো থাকে বা সুন্দরভাবে যেন পরিচালিত হয়, এখানে যেন সুশাসন থাকে, নির্বাচনটা যাতে ভালো হয়, যেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, তো সেই বিষয়গুলো সমাধানের চেষ্টা করছে কিন্তু এই অন্তর্বর্তী সরকার একগুচ্ছ সংস্কার কার্যক্রম হাতে নিয়ে। এবং কতগুলো সংস্কার কমিশন তৈরি হয়েছে এবং টাস্কফোর্সও হয়েছে, কমিটিও হয়েছে। তো এই জিনিসগুলোই কাজ করছে এখন। তো আসলে রাজনীতি যদি সুস্থ স্বাভাবিক থাকে, রাজনৈতিক অস্থিরতা যদি না থাকে, এবং এই যে অনেক সময় এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশকে পোর্ট্রে করা হচ্ছে বিভিন্নভাবে, যে এখানে এক ধরনের অস্থিতিশীলতা চলছে রাজনীতির ক্ষেত্রে, তো এবং এই কারণে কিন্তু বিনিয়োগটা কম আসছে, তো সেটা বলা হচ্ছে। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, যে অন্যান্য দেশে তো রাজনীতিবিদরা যেহেতু চালায় দেশ, এবং তাদের সঙ্গে ব্যবসায়ীদের একটা সম্পর্ক থাকে, এবং বলা হয় কি যে আসলে যদি দেশের রাজনৈতিক যে স্থিতিশীলতা না থাকে, রাজনীতিবিদরা যদি ক্ষমতায় না থাকেন, তাহলে সেক্ষেত্রে আসলে বিদেশি বিনিয়োগ নাও আসতে পারে। একটা ভরসার জায়গা ওইগুলো, ওই জিনিসগুলো, বা রাজনীতির তো একটা ভাষা আছে এবং তার সঙ্গে ব্যবসায়ের অর্থনীতির একটা সম্পর্ক থাকে, তো সারা পৃথিবী জুড়ে এটা বাস্তবতা। তো আমি মনে করি যে হ্যাঁ, এই বাংলাদেশেও যে এই বিষয়গুলো হচ্ছে আর কি, কথাবার্তা হচ্ছে এখন, সিপিডি বলেছে, আর অনেকেই বলছেন যে হ্যাঁ, রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন কিন্তু আসলে অর্থনীতির ক্ষেত্রেও স্থিতিশীলতা আসবে, এবং তখন বিনিয়োগ হবে, তারপরে বাজারটা ঠিকমতো চলবে। তো এইটাই হচ্ছে মূল কথা, যে আসলে সুনির্দিষ্টভাবে যদি জানতে চাই যে রপ্তানি আয় বেড়েছে, এবং সেটি পরিসংখ্যানে বলছে গেল 2-3 মাসে রপ্তানি আয় বেড়েছে। রপ্তানি আয় দিয়ে কি, বিনিয়োগ ছাড়া রপ্তানি আয় দিয়ে দেশ কত দূর এগোতে পারবে? না, আসলে রপ্তানি আয় যেটি বেড়েছে, আসলে এটা একটা ইন্টারিম একটা
স্ট্যাটিস্টিক্স, আমি মনে করি যে ইতিমধ্যেই আসলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে তথ্য সেটা নিয়ে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে। এর আগে তো আসলে বলা হচ্ছিল যে তাদের তথ্যের মধ্যে অনেক ভুল আছে, তারা বেশি বাড়িয়ে দেখাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে না, হ্যাঁ, তারা যেটা দিয়েছে তথ্য সেটার হয়তো কাছাকাছি একটা রপ্তানি আয় এসছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে অর্ডার কিছুটা বেড়েছে। মানে এই যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, এর পরবর্তী সময়ে কিন্তু অনেক যে অর্ডারটা আসলে ওই সময় চলে গিয়েছিল ওই সময়টাতে, তো সেগুলোর কিছু কিছু ফিরে আসছে। আর বিশেষ করে আমি বলবো যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, তারপরে কিন্তু চায়নার সঙ্গে একটা ট্রেড ওয়ারের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে আসলে ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি চীনের উপরে 60% হারে শুল্ক আরোপ করবেন, কানাডা মেক্সিকোর উপর 25% এবং অন্যান্য অনেক দেশই আসলে এই খড়গের মধ্যে পড়বে শুল্কের। তো সেইটা বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি করেছে। ইতিমধ্যে কিন্তু কিছু কিছু বিনিয়োগ আসছে চীন থেকে। আর একই সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও নতুন বেশ কিছু অর্ডার এসছে। তো ওইখানে আমি মনে করি যে কিছুটা হয়তো মোমেন্টাম তৈরি হয়েছে এইটার মধ্যে, এবং এই কারণেই কিন্তু এই যে আমাদের এক্সপোর্ট কিছুটা বেড়ে গেছে আর্নিংয়ের দিক থেকে। তো কিন্তু আপনি যেটা সত্যি কথাই বলেছেন যে আসলে তো অর্থনীতির সব জায়গাতে বিনিয়োগ দরকার। মানে শুধুমাত্র এই এক্সপোর্ট ওরিয়েন্টেড আরএমজির ক্ষেত্রে যদি বিনিয়োগটা বাড়ে, তাহলে সেক্ষেত্রে তো পুরো অর্থনীতির অন্যান্য জায়গা সেটা কিন্তু মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হবে। তো এই ভারসাম্যহীনতা আসলে ক্ষতিকর। এবং একই সঙ্গে যে ধরেন আরএমজি সেক্টরে তো একটা মোটামুটিভাবে আমরা জানি যে কী পরিমাণে মানুষ ওইখানে বা কর্মে নিয়োজিত, কিন্তু অন্য খাতগুলোতেও তো আসলে এরকম কর্মসংস্থান তৈরি করা দরকার। তো ওই জায়গাতে যদি বিনিয়োগ না হয়, তাহলে সেক্ষেত্রে কর্মসংস্থান হবে না এবং এক ধরনের শূন্যতা তৈরি হবে। তো সেই জায়গাগুলো আসলে একটা ভয়ের কারণ, এবং সেই বিষয়গুলো সিপিডি আলাপ আলোচনা করছে। একটু সুলতান মাহমুদের কাছে আসতে চাই, যেটি মাহফুজ কবির বললেন একদম সাদা চোখে, একদম সাধারণভাবে, সেটি হলো যে ঠিক এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতি যে পরিচালিত হচ্ছে, যে রাজনীতি হচ্ছে সেটি হলো যারা রাজনীতি করছেন তারা মোটামুটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেই সহযোগিতাই করছেন, যে তারা যে খুব বড় কোনো কর্মসূচি দিচ্ছেন তা না। কিন্তু এরপরও কেন বিনিয়োগ আসছে না? বিনিয়োগটা খুব কম, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কারের যে যোগসূত্র যেটি বললেন, সেই জায়গাটি কতটা উন্নত হচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যোগসূত্রের কথা যেটি আপনি বলেছেন, দেখেন রাজনীতি এবং অর্থনীতি এটি অভিন্ন সত্তা, একটি অপরটির পরিপূরক। রাজনীতি ছাড়া অর্থনীতি হবে না, অর্থনীতি ছাড়া আবার রাজনীতি হবে না। হ্যাঁ, একরকম আবার যদি বলেন যে যেটাকে বলা হয় আগে মুরগি না আগে ডিম, রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু এই আলোচনাটা প্রাধান্য পায় সব জায়গায়। তো আমাদের যে এখন যে আপনি যে বললেন যে বিনিয়োগের স্লৌত গতির কথা যেটি বললেন, সেটি বর্তমান সরকারকে সহযোগিতা করছে 5 মাসের বিষয়। অর্থনীতির যে গতি প্রবাহ, সেটি আপনি রেমিটেন্স এবং এক্সপোর্ট আর্নিং বাদে আপনি যদি বিদেশি বিনিয়োগের কথা বলেন, এটি কিন্তু চট করে আসে না। শেখ হাসিনার সরকার যেমন যাকে তাকে চট করে পানিতে ফেলে দিতে চেয়েছে, ওইভাবে কিন্তু বিনিয়োগ আসে না। বিনিয়োগ আসতে হলে বিনিয়োগের পরিবেশ লাগে। তো বিনিয়োগের আগে যে পরিবেশের কথা বলা হতো, আসলে বাস্তবিক অর্থে বিনিয়োগের জন্য বাংলাদেশের যে দ্বার উন্মোচন করবার দরকার, সেই জায়গায় বাংলাদেশ ছিল না। বাংলাদেশের অর্থকে কিভাবে অন্য দেশে সরিয়ে ফেলা যায়, সেই লুটেরা অর্থনীতির ভিতরে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছিল। অন্য দেশের বিনিয়োগকে কিভাবে আকৃষ্ট করতে হবে, সেই জায়গায় বাংলাদেশ গত 15 বছরের অধিকাংশ সময় সেখানে অনুপস্থিত ছিল। আর সেই ধারাবাহিকতার কারণে এখন যেটি দেখছেন আপনি, জুলাই আগস্টের যে আন্দোলন, এটি খুবই বাংলাদেশের আন্দোলনের যে, যদি আমি অতীত ইতিহাস আমরা দেখতে যাই, তাহলে আপনি দেখবেন যে জুলাই আগস্টের আন্দোলন কিন্তু খুবই সংক্ষিপ্ত সময়ের আন্দোলন। এটিতে অর্থনীতিতে খুব বড় ধরনের হোঁচট খেয়েছে, খুব বড় ধরনের প্রভাব পড়েছে, বিনিয়োগে খুব বড় ধরনের প্রভাব পড়েছে, বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। এটি কিন্তু নয়, আমি যেটুকু মনে করি মাঠের একজন সাংবাদিক, এটি দুর্বল ছিল। এবং আপনি 2-3টি কথা বলেছেন যে অন্য দেশ থেকে কি বলে রাজনীতি, আপনার বিনিয়োগের কথা যেটি মাহফুজ করিম সাহেব যেটি বলছিলেন, যে আমাদের যে গার্মেন্টসের যে এক্সপোর্ট আর্নিং, এটি আমরা কি আমরা যেটাকে বলে থাকি যে রপ্তানি আয়, আমাদের গার্মেন্টস আমরা কি পেয়ে থাকি? আমরা সিএম পেয়ে থাকি, আমরা ভ্যালু অ্যাডেড করি, সেটির উপরে সিএম কাটিং অ্যান্ড মেকিং চার্জ পেয়ে থাকি। এক কথায় বলতে পারেন যে দর্জিগিরি করি আমরা, সেটির যেখান থেকে পাই, এটি খুব টাকার অঙ্কে আমাদের বিবেচনায় অনেক বড়, কিন্তু সেটি
আমাদের কর্মসংস্থানকে তৈরি করছে। মূলত বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, এখনকার অর্থনীতি টিকে আছে আপনি যদি বলেন রেমিটেন্সের উপরে। অধিকাংশ সময় আমাদের যে রেমিটাররা, আমাদের জনশক্তি যারা বাইরে আছে, তারা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আপনি দেখবেন যে আন্দোলনের আগে, বিশেষ করে গত নির্বাচনের পর থেকে আমাদের বহির্বিশ্বে যে জনশক্তি আছে, তারা কিন্তু রেমিটেন্স পাঠানোটা একরকম প্রায় বন্ধ করে দিয়েছিলেন। হোঁচট খেতে শুরু করেছিল বাংলাদেশের অর্থনীতি। আগে থেকেই বাংলাদেশের অর্থনীতি গত 5, 7, 10 বছর ধরে বাংলাদেশের অর্থনীতি একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। ভেতরের উপরের আবরণে একরকম ছিল, ভেতরটা ছিল ফাঁকা। তো সেই ফাঁকা একেবারে ভেতরের এবং তলাবিহীন ঝুড়ির অর্থনীতি, সেটিকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, আপনি প্রধান উপদেষ্টা থেকে যদি দেখেন, শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা থেকে যদি দেখেন, অর্থ উপদেষ্টা থেকে যদি দেখেন, তারা সবাই অর্থনৈতিক অঙ্গনের লোক। তারা তাদের পক্ষে, তারা তাদের আসার কারণেই কিন্তু এই অর্থনীতির যে চালিয়ে রাখা, অর্থনীতির চাকাকে সচল রাখবার যে প্রচেষ্টা, বা আমরা এখনও যেটি দেখছি, সেটি কিন্তু আমি বলতে চাই তাদেরকে আমি সেজন্য কৃতিত্ব দিতে চাই। তাদের অভিজ্ঞতা এত সমৃদ্ধ, যার কারণে বিদেশি ঋণের একটি চাপ, ভারতীয় নানান বিল পরিশোধের একটি চাপ, বিদ্যুৎ বকেয়ার বিলের যে পরিশোধ সেটির একটি চাপ, এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা বা আমাদের যেটিকে আমরা বলি যে 3 মাসের আমদানি ব্যয় মেটানোর যে জায়গাটা, আমাদের যেটিকে আমরা বলে থাকি যে রিজার্ভ, সেই রিজার্ভ কোথায় ছিল, সেখান থেকে রিজার্ভ কোথায় এসে দাঁড়িয়েছে। এখন বলা চলে যে না, আমাদের আপৎকালীন যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেখানে আর কোনো সংকট এখন আপাতত নাই। সিপিডি এবং অন্যরাও বলা শুরু করেছে। মাহফুজ কবিরের কাছেও একটু জানতে চাই যে আশঙ্কার কথাটি বললেন যে সুলতান মাহমুদ, যে আগে থেকেই অর্থনীতিটি দুর্বল ছিল, এবং আপনি যেটি বললেন যে রাজনৈতিক স্থিতিশীলতা একটি বড় ব্যাপার বাংলাদেশে। ঠিক এই মুহূর্তে ডক্টর ইউনূস, এটি সত্যি কথা যে ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান হয়তো পুরো পৃথিবীতেই এখন বিরল। তার মতো এরকম হাই প্রোফাইল রাষ্ট্রপ্রধান বাংলাদেশেও হয়তো বা স্বাধীনতার পরে আর কেউ আসেনি, অনেকে বলে। সেই জায়গায় ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা যে গুডউইলটা দেখি, সেই গুডউইল আমাদের দেশের বিনিয়োগ বাড়াতে পারছে না কেন, আমি যদি সরাসরি জিজ্ঞেস করি? আসলে এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন যে আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি বলেছেন যে এই গত 6 মাসের মতো সময়ে 136টা কিন্তু বিক্ষোভ হয়েছে, এবং যে পরিমাণে অস্থিরতা গেছে এই পুরো শিল্প খাতে, বিশেষ করে যে আশুলিয়া যে সাভার শিল্প জোন এবং এই অন্যান্য অনেক জায়গাতে কিন্তু অনেক ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এবং অস্থিরতা এখনও আছে। এই যে তিতুমির কলেজের পাশে কিন্তু এখনও ছাত্ররা অবস্থান করছে, যে বিশ্ববিদ্যালয় রূপান্তরের। আপনি দেখেন যে প্রতিদিন কিন্তু কোনো না কোনো জায়গাতে আমরা অস্থিরতা পাচ্ছি। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সারা পৃথিবী জুড়ে কিন্তু অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, এবং 3 নোবেল লরিয়েট, এবং খুবই অল্প কিছু মানুষ রয়েছে যারা 3টি মেডেল পেয়েছেন এরকম, নোবেল প্রাইজ সহ। তার মধ্যে পৃথিবীতে মাত্র 12 জনের তিনি একজন। তো এখন এইরকম একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কী ধরনের একটা অস্থিরতার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। তো এখন আমি খুব ভয় করি যে তিনি যদি না থাকতেন তাহলে দেশের অবস্থাটা কী হতো, বা এই যে উপদেষ্টা পরিষদ, তো সেখানে যে অত্যন্ত জ্ঞানী মানুষরা আছেন, অর্থনীতিবিদরা রয়েছেন। তো এখন বিষয়টা হচ্ছে কি যে আসলে এই যে বিনিয়োগের যে জায়গাটা, সেখানে কিন্তু আপনি একটু খেয়াল করলেই দেখবেন কি যে অনেক ব্যবসায়ীরা কিন্তু সহযোগিতা করছে না সরকারকে। হ্যাঁ, যে এই বিগত সরকারের আমলে যারা আসলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছেন, অবৈধ সুবিধা নিয়েছেন, অর্থ পাচার করেছেন, তো আইন কানুনগুলোকে মোল্ড করে তাদের নিজেদের পক্ষে নিয়েছেন, তো সেই ধরনের বা তো এই বিভিন্ন রকমের যে বেআইনি কাজগুলো করেছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু এর মধ্যে পালিয়ে গিয়েছেন বা কেউ হয়তো জেলে আছেন। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, এবং এই কারণেই দেখা যাচ্ছে কি যে আসলে সেইভাবে বিনিয়োগের জন্য যে ধরনের একটা এনভায়রনমেন্ট তারা নিজেরাই হয়তো তৈরি করে রেখেছিলেন আগে নিজেদের সুবিধা আদায় করার জন্য, তো সেটা কিন্তু এখন নেই। এখন কিন্তু একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, যেখানে সবাই চাইলে এসে ব্যবসা করতে পারে। তো যার ফলে ওই কোটারিটা না থাকার কারণে এখন দেখা যাচ্ছে তাদেরও তো আবার লোকজন আছে এখানে, তারাই কিন্তু আবার বাজারে অস্থিরতা তৈরি করছে, উচ্চ মূল্যস্ফীতি রয়েছে তাদের কারণেই। তো সব মিলিয়ে আসলে এক ধরনের এটা অস্থিরতা তৈরি করার জন্য এই পুরো সিস্টেমটা কাজ করছে, সময় লাগবে। তো আমি মনে করি যে আসলে এই যে বিনিয়োগ, সেটা আসলে এখন মাননীয় প্রধান উপদেষ্টা যেটা করছেন আর কি, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে তিনি বলেছেন, ডাভোসে বলেছেন, তার আগে যে সমস্ত যারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা যারা যে সমস্ত আমাদের যে এনভয় যারা রয়েছেন আর কি বাংলাদেশে,
মিশন চিফ, তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা হয়েছে তখন কিন্তু বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। চীনা যে পররাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন। তো এইভাবে বলা হচ্ছে। তবে একটা বিষয় কি, যে যেটা আমি প্রথমে বলেছি যে আসলে এই যে রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতিবিদদের যে সম্পর্ক, ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক, এই বিষয়গুলো কিন্তু একই সঙ্গে চলে। তো এই কারণে যেটা হচ্ছে যে এখন যেহেতু এই যে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু বলেছেন যে তারা একটা সময়ের পরে নির্বাচনটা দেবেন, সেটা এই বছরের শেষের থেকে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে। তো এখন কিন্তু অনেকটা নির্বাচনের পথে কিন্তু আছে দেশ, হ্যাঁ, এবং সেইভাবে আসলে সংস্কারগুলো হচ্ছে। তো এই কারণে আমার মনে হয় কি যে অনেকে অপেক্ষা করছেন যে কবে নির্বাচনটা হয়, তারপরে হবে। তবে চলমান যে সমস্ত বিনিয়োগগুলো আছে সেগুলো কিন্তু আছে। তবে আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যাটিস্টিক্স, যেটা বলেছে যে আসলে এই যে জুন 2024 এই সময়টাতে আসলে নিট যে এফডিআই সেটি প্রায় $1.5 বিলিয়ন মতো। তো এই প্রতিবেদনটা কিন্তু অতি সম্প্রতি এসছে। অথচ তার আগে যে বাংলাদেশ ব্যাংক যে তথ্যগুলো দিত তখন বলতো যে না, $3.5 বিলিয়ন মতো আছে। তার মানে কি, যে পুরো একটা ফাঁপা তথ্যের উপরে আসলে আমাদের দেশ নির্ভর করত বিনিয়োগের বিষয়ে। আবার একই সঙ্গে যে পরিসংখ্যান নিয়ে অনেক কথাবার্তা আছে, যে জিডিপির আকার কতটুকু, গ্রোথ কতটুকু হচ্ছে, যার ফলে আমরা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আগে ছিলাম, যে আসলে কি হচ্ছে সেটা আমরা জানতে পারতাম না। এখন আমরা জানতে পারছি যে বিনিয়োগটা কম আছে। তবে একই সঙ্গে এটাও সত্য যে আসলে বিনিয়োগ কম হওয়ার কারণে যেটা বলা হয় যে অনেক কম বিনিয়োগ, তাতে কিন্তু অর্থনীতির মধ্যে অনেক অস্থিরতা থাকতো, হ্যাঁ, সেটা কিন্তু নেই। হ্যাঁ, তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে এখনো কিন্তু কনফিউশন আছে যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। যেটি মাহফুজ কবির একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বড় বড় ব্যবসায়ীদেরকে আমরা দেখেছিলাম যারা কিন্তু 3 তারিখ 4 তারিখ আগস্টের বড় বড় সম্মেলন করে কিন্তু ওই সময়কার প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই ব্যবসায়ীদের কতজন ঠিক এখন মাঠে আছেন? আপনি আপনার কাছে আসলে খোলামেলায় জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি যে সমাবেশের কথা বা ছাত্র আন্দোলনের সময় যারা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন, মরণের পরেও যারা থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রীর সাথে, জীবনেও আছেন মরণেও আছেন, সেই ব্যবসায়ীদের কথা যদি আমরা বলি, তারা বোল পাল্টে ফেলেছেন। দৃশ্যত তারা বোল পাল্টে ফেলেছেন। বোল পাল্টে ফেলে এখন আবার এই সরকারের যা কিছু উদ্যোগ সেগুলোকে উপর থেকে তাদের সাথে তাল মেলাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ভিন্ন কেন? আপনি যদি বলেন, যেটি আজকে সেন্টার ফর পলিসি ডায়ালগের বক্তব্যে যেটা এসছে, যে সরকার নিত্য পণ্যের দাম কমাতে পারছে না, উনি যেটি বলছিলেন যে উচ্চ মূল্যস্ফীতি আরও তেতে উঠেছে। তো সেই জায়গাগুলোতে কেন উঠেছে? তৈরি করা হচ্ছে, এটি আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে, এটি কৃত্রিমভাবে এই সংকটগুলো তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে? আপনি দেখবেন যে আপনি যদি ডেটা অ্যানালাইসিস করতে যান, তাহলে দেখবেন যে আমার এই যে নিত্যপণ্য বলতে আমরা কি বুঝি, একবারে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্য আয়ের মানুষ এবং মধ্য আয়ের মানুষ, এদের এই 3 শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে বা দৈনন্দিন যে পণ্যগুলো লাগে, যদি সোজা করে বলেন আপনি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, এগুলো তো লাগে। তো এই সরকার যখন আসার পরে দেখলো যে বিভিন্ন দিক থেকে এই সরকারকে বিপাকে ফেলবার একটি চেষ্টা চলছে, অপচেষ্টা, দ্যাট ইজ নট চেষ্টা, অপচেষ্টা চলছে। সরকার তখন, সরকারের হাতে একটি টুলস থাকে। সেই টুলসটা কি? সরকারের হাতে কর বা ট্যাক্স বা ভিএটি, এই টুলসটা তারা অ্যাপ্লাই করতে পারে। তো সরকার তখন কি করলো? ধাপে ধাপে চাল, তেল, ভোজ্য তেল, চিনি, তারপরে আপনার পেঁয়াজ, আলু, যেগুলো সাধারণ মানুষের দৈনন্দিন দরকার এবং এগুলোর দাম একেবারে তেতে উঠতে উঠতে কোথায় গিয়ে ঠেকবে সীমানাহীন একটা জায়গায় চলে যাচ্ছিল। তখন সরকার ধাপে ধাপে এগুলোর ট্যাক্স, কর, মানে ভ্যাট এবং আপনার যেটিকে বলা হয় অগ্রিম আয়কর, এআইটি, সেগুলো কিন্তু কমিয়ে দিল। কমিয়ে দেওয়ার পরে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসবার কথা। ইভেন দ্য ডিম, সেই ডিমেও সরকার যাতে ইম্পোর্ট করে মানুষের যাতে এই দুর্ভোগ না হয়, সাধারণভাবে মানুষ যাতে ন্যায্য মূল্যে পায়, সেই ব্যবস্থা করতে গেল। সেখানটাতেও আমরা কি দেখলাম? সেখানটাতেও ওই যে বড় গোষ্ঠীগুলো, তাদের হাতে তারা সরকারকে নানানভাবে জিম্মি করে, তারপরে যখন
ভোজ্য তেল ইম্পোর্ট করবার কথা, ভোজ্য তেল ইম্পোর্ট করলো না। আমার প্রতি বছরের রিকোয়ারমেন্ট কি এটিতে পচনশীল পণ্য নয়? প্রতি বছরের আমার রিকোয়ারমেন্ট কি হঠাৎ করে এমন কোনো রিকোয়ারমেন্ট বেড়ে যায় নাই যে আমার কয়েক হাজার টন তেলের ঘাটতি পড়েছে, আমার বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দিল? কি হলো, সরকার যখন ভোজ্য তেলের দাম কমালো তখন এক স্ট্যাটিস্টিক্সে বলা হলো প্রতি কেজি তেলে দাম ন্যূনতম 15 টাকা করে কমবে, কিন্তু বাস্তবতা কি দেখলাম আমরা? উল্টো বেড়ে গেল ভোজ্য তেলের দাম। সেটি 1 লিটার তেলের দাম এমআরপি যেটি 167 টাকা ছিল, হঠাৎ করে সেটি 190 টাকা হয়ে গেল। এরপরে আবার 3 দফায়, তৃতীয় দফায় আবার দাম বাড়ানোর জন্য একটি চাপ সৃষ্টি হলো। তো এটি কারা করছে? চিনির ক্ষেত্রেও তাই, আলুর ক্ষেত্রেও তাই, প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে সরকারকে এভাবে বিপাকে ফেলছে কোনো না কোনো। আপনাকে থামিয়ে দিতে বাধ্য হচ্ছি, ছোট্ট একটি বিরতি নিব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে শুনছিলেন আলোচনা। আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আবারও আলোচনা যুক্ত হবে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে, বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের অতিথিদের সঙ্গে সরাসরি প্রশ্ন রাখতে পারেন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের এই অনুষ্ঠান কিন্তু বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন করতে পারেন। আমাদের দুজন অতিথি রয়েছেন, ডক্টর মাহফুজ কবির এবং সুলতান মাহমুদ, সাংবাদিক, আমার দেশের ডেপুটি এডিটর। আমরা যে আলোচনায় ছিলাম সুলতান মাহমুদ, যে প্রশ্নটি মাহফুজ কবির তুলেছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা, এখন প্রতিষ্ঠিত কি হিসেবে বলবেন আমি জানি না, তবে গেল 15 বছরে যারা প্রতিষ্ঠিত, বিভিন্নভাবে প্রতিষ্ঠিত, সেইভাবে কেউ অর্থনীতি চালনায় প্রতিষ্ঠিত, কেউ অর্থ পাচারে প্রতিষ্ঠিত, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যাপার আছে। সেই ব্যবসায়ীদের ঠিক যারা আছেন, বাইরে আছেন, বা তাদের প্রভাব প্রতিপত্তি নিয়েই কথা বলছিলেন। না, ধন্যবাদ। আমি সেটি হলো যে আপনি কে কোন জায়গায় প্রতিষ্ঠিত, আমি সেই আলোচনায় নাই বা গেলাম। আমি শুধু বলছি আমার দেশের জনগণ, আমাদের দেশের আপামর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে এই সরকার কিন্তু এই সরকার এসে প্রথমেই মানুষকে কিভাবে তাদের যে ক্ষোভ, তাদের যে দুঃখ, তাদের যে হতাশা, তাদের যে বেদনা, এই 15 বছরের যে না পাওয়া, সেটিকে মেটাবার একটি সাময়িক চেষ্টা এই সরকারের মধ্যে আমরা দৃশ্যমান ছিল। তো সেই জায়গাতে আপনি যদি বলেন যে এই সরকারের কিন্তু এই কাজগুলো কিন্তু এই সরকারের না, বড় বড় অনেক কিছুকে সামাল দেয়া, অনেক পরিকল্পনা করা, অনেক বিনিয়োগ নিয়ে আসা, এই সব কিছু কিন্তু এই সরকারের কাজ না। কারণ এই সরকারটি একটু অন্তর্বর্তীকালীন সরকার, একটি সাময়িক সরকার, যেটি সংবিধান থেকে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওরা যদি মুছে না ফেলে দিত বা সেটিকে ধ্বংস করে না দিত, তাহলে এটি আবার একটি তত্ত্বাবধায়ক সরকারই হতো। সেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে এই বর্তমান সরকার এসেছে একটি সাময়িক সরকার। সেই সরকার ডে টু ডে কাজ চালিয়ে নেবে এবং একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি করবে। মানুষ যাদেরকে চায় তাদেরকে ভোট দেবে এবং ভোটে নির্বাচিত সরকার এসে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পলিসি করবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, এগুলো নিয়ে কাজ করবে। পুঁজিবাজার উন্নয়ন, ব্যাংকিং খাত উন্নয়ন, সার্বিক অর্থনীতি, সার্বিক পররাষ্ট্রনীতি, এগুলো নিয়ে কাজ করবে। তো এই সরকার যেটি চালিয়ে নেবার, সেই চালিয়ে নিতে গিয়েই কিন্তু অনেকগুলো বিষয় অ্যাড্রেস করেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার হলেও আগের সরকারগুলো, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের ছিল, এই সরকারের কোনো নির্দিষ্ট মেয়াদ ঘোষণা করা হয়নি। যদিও প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়ে একটি সীমারেখা আমরা ইতিমধ্যে পেয়েছি প্রাথমিকভাবে। তো তার মধ্যে সরকার কতগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং সেই সংস্কারের মধ্য থেকেই একটি বিষয়কে আমার মনে হয় খুব বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার। সেটি হলো, আপনি দেখবেন সর্বশেষ যে নির্বাচন, যেভাবে রাতের নির্বাচন বলেন, কারচুপি নির্বাচন বলেন, সেই নির্বাচনেও যারা সংসদে গিয়েছিল, সেই সংসদেও কিন্তু রাজনীতিবিদের অংশগ্রহণ ছিল মাত্র 6.33%। আর সেখানে 66% বেশি উপস্থিতি ছিল, প্রতিনিধিত্ব ছিল ব্যবসায়ীদের। এই ব্যবসায়ীদের সংসদ যখন ব্যবসায়ীদের আঁকড়ায় পরিণত হয়েছে,
তখন দেশের মানুষের ললাটে, সাধারণ মানুষের ললাটে যেটি আপনার জুটবার এই- কথা সেটিই জুটেছে। এই বিষয়টি ডক্টর মাহফুজ কবিরের কাছে আসতে চাই, যিনি মানে বিষয়টি এমন ছিল, যারা রাজনীতিবিদ ছিলেন তারা ব্যবসায়ী হয়ে গেলেন, যারা ব্যবসায়ী ছিলেন ব্যবসার সঙ্গে রাজনীতিও করা শুরু করলেন। জি, ডক্টর মাহফুজ কবির, যেটি সুলতানা মাহমুদ বললেন যে গত সংসদে এই প্রবণতাটা খুব বেশি ছিল, সেখান থেকে আমরা বলছি যে আগের থেকে অর্থনীতি খারাপ ছিল, কিন্তু এত ব্যবসায়ী থাকলে অর্থনীতি খারাপ হবে কেন? আসলে একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন কি যে কারা আসলে এই এই রাজনীতিবিদ হয়ে উঠলেন এই যে ব্যবসায়ীদের থেকে, তারা কিন্তু তাদের মধ্যে দেখা যাবে যে 1-2 জন হয়তো বড় ব্যবসায়ী, বাকিরা কিন্তু দেখা যাবে কি যে ওই আসলে এই রাজনীতি করতে এসছেন, কিন্তু আসলে তাদের অ্যাম্বিশনটা ছিল কি যে তাদের পক্ষে আসলে আইন কানুন বা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যাবেন এবং তারা আসলে ফুলে ফেপে উঠবেন, এই ধরনের চিন্তাভাবনা ছিল। তারা হয়তো ছোট ব্যবসায়ী ছিলেন বা মাঝারি ব্যবসায়ী ছিলেন। তো এইটাই আমরা দেখতে পেয়েছি। তো এই সমস্ত কারণে যেটি হয়েছে যে পুরো যে আমাদের যে আসলে যে যে আইনগুলো করার কথা আর কি, যে অর্থনীতির উন্নতির জন্যে, তো সেই আইনগুলো কিন্তু ঠিকমতো হতে পারেনি এবং দেখা গেছে কি যে এই ব্যাংকগুলো লুট হয়েছে। হ্যাঁ, তার কারণ কি যে দেখা গেছে যে ওই ওই ব্যবসায়ীদের জন্যেই তারা এই ইয়েগুলো করছেন, পুরো প্রতিষ্ঠানগুলোকে সাজাচ্ছেন, ব্যাংক খাত, তারপরে হচ্ছে যে এখানে বিমার অবস্থা এত দুর্বল, এবং সেখানে দেখা যাবে কি যে ওই ওই যারা ব্যবসায়ী তারাই আসলে রাজনীতি করছেন এবং ইয়ে করছেন। একটু যোগ করে দিই, এই বিষয়টি কিন্তু ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নেওয়া ব্যাংকের লাইসেন্স বন্ধ করতে হবে। এক্স্যাক্টলি, যে এই যে এতগুলো ব্যাংক হলো, তো সেই ব্যাংকগুলোর জন্য কি আমরা নিড অ্যাসেসমেন্ট করেছি যে আসলেই কতটুকু দরকার আমাদের অর্থনীতির জন্য? তো প্রচুর ব্যাংক আমরা কিন্তু তৈরি করেছি, কিন্তু বলা হয়েছে কি যে না, এই ব্যাংকগুলো কেন দরকার, তার কারণে প্রত্যন্ত অঞ্চলে তাদের শাখা প্রশাখা নেই, সেবার মান উন্নত নয়, খরচ বেশি, তো এই সমস্ত যুক্তি আমাদের কাছে দেওয়া হয়েছে। তো দেওয়া হওয়ার পরে তারপরে কি হচ্ছে না, হ্যাঁ ব্যাংকগুলোও কিন্তু হয়তো চলতো, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন কি যে ওই ব্যাংকগুলোর উপরে এত অত্যাচার করা হয়েছে এবং ওইখানে দেখা গেছে যে আসলে কোনো রকমের নিয়ম কানুন নেই, একই পরিবার থেকে কয়েকজন। গ্রসারি শপের মতো বাড়ানো যায় না, এটা করা সম্ভব, এটা করা সম্ভব, কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে অর্থনীতির চাহিদা রয়েছে কিনা, ওই এতগুলো ব্যাংক হবে কিনা। তো এখন 67-68টা ব্যাংক, মানে আসলে দেশের অর্থনীতির আকার কতটুকু? রিজিওনাল যদি কোনো ব্যাংক ট্যাঙ্ক হতো, ছোটোখাটো ব্যাংক, তাহলে একটা কথা ছিল, কিন্তু তা তো হয় নাই। তো এখন যেটা হয়েছে যে ওই ব্যাংকগুলোর কেউ আবার মানে ওর উপর অত্যাচার করে এগুলো শেষ করে ফেলা হয়েছে। তো এইভাবে করে যদি হয় তাহলে দেশের অর্থনীতি টিকে কীভাবে? তো এই যে যেটা দেখলাম, এক হচ্ছে যে ব্যাংকগুলো নতুন ব্যাংক তৈরি করা এবং ইচ্ছামতো ব্যাংক করা রাজনৈতিক বিবেচনায়, এবং একই সঙ্গে যে ব্যাংকগুলোর উপরে অত্যাচার করা, ব্যাংকগুলোকে লুট করা, একই পরিবার বা গোষ্ঠীর হাতে হচ্ছে 6-7টা ব্যাংক, তারপরে রাতে জোর করে আসলে ব্যাংকের মালিকানা চেয়ারম্যান হলে তার মা হলো এমডি, ডিরেক্টর হলো ছেলেমেয়েরা, এইভাবে করে সর্বনাশ করে ফেলা হয়েছে আসলে পুরো সুলতান মাহমুদ খাতে। এই বিষয়ে খুব সংক্ষেপে একটু জানতে চাই। আপনাকে দেখতে লাগবে যে দেখেন বাংলাদেশের, উনি যেটি বলেছেন আমার অর্থনীতির আকার কত, আমার ব্যাংক আদৌ দরকার কিনা, উনি যেটি বলেছেন যে প্রত্যন্ত অঞ্চলে অনেক ব্যাংকের শাখা নেই। আপনার অর্থনৈতিক লেনদেন করবার জন্য আধুনিক বিশ্বে এখন আর শাখার প্রয়োজন নেই, এখন ট্রানজেকশন হচ্ছে। এখন আপনার আমাদের দেশেই কতগুলো ব্যবস্থা চালু আছে, এখন কিন্তু এই টাকা ট্রানজেকশনের জন্য এখন কিন্তু আর ব্যাংকের শাখাও দরকার নেই। সেখানে ব্যাংক, নতুন নতুন ব্যাংক তো দূরে থাকুক, আপনি যেহেতু সাংবাদিক আপনি জানবেন যে বিএনপি সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সাহেব, ওনার কাছেও কিন্তু তৎকালীন বিএনপির সরকারের লোকজন নতুন ব্যাংক চেয়েছিল। তখন কিন্তু উনি বলেছিলেন যে ব্যাংক আর পান দোকান চুন দোকান এক কথা নয়, উনি সেটিকে রিজেক্ট করে দিয়েছিলেন। এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাইফুর রহমানের প্রত্যেকটি কথাকে অন্যভাবে দেখতেন এবং মানতেন, বিধায় কিন্তু রাজনৈতিক চাপ থাকার পরেও সেই ব্যাংক দেন নাই। একইভাবে আওয়ামী লীগ সরকার এই 2011-র পরে যখন ক্ষমতায় এলো, তারপরেও কিন্তু এই চাপ সৃষ্টি হয়েছিল এবং সেই চাপের প্রেক্ষিতে মালমোহিত সাহেব কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী, তিনি বলেছিলেন যে না, কোনো ব্যাংক দেয়া হবে না। বাংলাদেশ ব্যাংক থেকেও, বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকেও বলেছিল যে না, বাংলাদেশের এই প্রেক্ষাপটে এখন আর নতুন কোনো ব্যাংকের দরকার নাই। এরপর আবার সেই ব্যাংক অনুমোদন দেওয়া হলো এবং মালমোহিত সাহেব আমাদের সাথে কথা বললেন, যখন তিনি বললেন আমি ব্যক্তিগতভাবে দিতে চাই না, বিং ফিনান্স মিনিস্টার, বাট আমাকে রাজনৈতিক চাপের কারণে, রাজনৈতিক কারণে এই ব্যাংক দিতে হয়েছে। এবং ওই ব্যাংক শুধু লুট হয় নাই, বাংলাদেশের টোটাল ব্যাংকিং খাতকে একবার লুটেরা অর্থনীতির
কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে গত 15 বছর। একটি পরিবারের কাছে 11টি ফিনান্সিয়াল ইনস্টিটিউট যখন থাকে এবং সেই 11টি ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে ম্যাক্সিমাম হলো দখল করা, রাতের অন্ধকারে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে সেই অপব্যবহার করে, এজেন্সির ক্ষমতাকে অপব্যবহার করে সেটি সরকারের কাছের যারা সরকারের আদর্শপুষ্ট বা সরকারের সুবিধাভোগী তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। শুধু কি তাই, আপনি দেখবেন সেখানটাতে দরবেশ বাবা, পীর বাবাদের আবির্ভাব ঘটেছিল এবং এই দরবেশ বাবা, পীর বাবারা এই বাংলাদেশের ব্যাংকিং খাতকে যেটি সংস্কার করে, বিশেষ করে ফখরুদ্দিন, তারপরে আপনার সালেউদ্দিন এবং ফরাসুদ্দিন, এই 3 গভর্নর মিলে বাংলাদেশের ব্যাংকিং খাতকে সংস্কারের একটি জায়গায় 100 বছরে এগিয়ে নেওয়ার যে রূপকল্প তারা তৈরি করেছিলেন, আইন সংস্কার করে, ব্যাংকিং খাত সংস্কার আইন করে যে জায়গায় নিয়ে এসেছিল, গত 15 বছরের সরকারগুলো সেই সংস্কারকে ভেঙে চুরমার করে দিয়ে বাংলাদেশের আর্থিক খাতকে, ব্যাংকিং খাতকে, হ্যাঁ, সেই সরকারের মেয়াদে পরপর 3 মেয়াদে এসে এই সরকার কি করেছে, সেই ব্যাংকিং যে আইন সেটি ভেঙে চুরমার করে দিয়ে এরপরে কি করেছে, বাংলাদেশের ব্যাংকিং খাতকে মিনিমাম 100 বছর পিছিয়ে নিয়ে যাওয়া। আবার একটু বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে ডক্টর মাহফুজ কবিরের কাছে সেই বিষয়টি, যে এমএফএস, যেটি বিনিময় নামে একটি এমএফএস, যেটি সজীব ওয়াজেদ জয়ের শেল কোম্পানি ছিল, আজকে আহসানুল মনসুর গভর্নর বলেছেন, এই বিষয়টি আমরা জানতে যাব। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যে বিষয়টি জানতে চেয়েছিলাম ডক্টর মাহফুজ কবিরের কাছে, যে কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে প্রথম আলোর একটি অনুষ্ঠানে এই কথাটি জানিয়েছেন গভর্নর আহসানুল মনসুর। বিনিময় নামে একটি এমএফএস, আন্তঃলেনদেন আর্থিক সেবা, যেটি মোবাইলে আর্থিক সেবার লেনদেন, এরকম একটি ছিল, যেটার মালিক আসলে সজীব ওয়াজেদ জয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার একটি কোম্পানি ছিল শেল কোম্পানি, সেই কোম্পানির অধীনে ছিল। এই বিষয়টি একটু জানাবেন যে এই এমএফএস বা এই ধরনের আর্থিক সেবা, তো আমরা জানি যে ব্যাংক ছাড়া একটি ব্যাংকের দরকার, যেমন বিকাশের সঙ্গে, বিকাশের পিছনে কিন্তু একটি ব্যাংক রয়েছে, প্রত্যেকটা এমএফএস এর পিছনে ব্যাংক রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের কি কোনো ব্যাংক ছিল কিনা, বা সে কিভাবে এটার মালিক হতে পারে? না, আসলে প্রথমেই কিন্তু ব্যাংক ছিল না, পরে কিন্তু ব্যাংক হয়েছে। তবে ব্যাংক ছাড়াও এটা লেনদেন সম্পন্ন করা যায়, কিন্তু আপনি যদি একটু ব্যাক হিস্ট্রিটা দেখেন, যে 2020 সালে এটা আসলে শুরু হয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রায় 150 কোটি টাকা খরচও হয়ে গেছে এগুলো করার জন্য, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি জনসমক্ষে ওটা আসেনি। কি হয়েছে সেগুলো কিন্তু পর্দার অন্তরালে যতটুকু আমরা তথ্য পাচ্ছি, তার কারণে এই নামটা কিন্তু একেবারে পরিচিত নয়। আর যদি আপনি বিকাশ, নগদ নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, যে এটা আসলে লিগ্যাল বেসিসটা কি, যে এখানে আসলে ট্রান্সপারেন্টলি আসলে জিনিসটা হয়েছে কিনা। তারা বলছে যে সরকারি ডাক বিভাগের সাথে, হ্যাঁ, ডাক বিভাগের সাথে এটা করলে তাহলে কিন্তু অনেকটা সাবসিডাইজড হয়ে গেল এবং এই সরকারি পৃষ্ঠপোষকতা হলো, এটা আবার সরকারিও না এটা। তো সুতরাং এগুলো নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এবং এগুলো মালিকানা নিয়ে অনেক কথাবার্তা আছে। তো সেটা একটা বড় সমস্যা। বা ওই রকেট যেটি, হ্যাঁ, তো সেটি তো আবার তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এবং এখন এর মধ্যে হঠাৎ করে বিনিময় জানতে পারে না কেন? কেন ওইখানে কি কোনো নিষেধাজ্ঞা দেয়া আছে যে অর্থনৈতিক আমি যতটুকু এটা জানানো যাবে না? যতটুকু তথ্য এসছে সেটা হচ্ছে যে এটার মধ্যে অনেকটাই অস্বচ্ছতা ছিল, কিন্তু আবার এই দিক দিয়ে দেখা গেল যে সরকারের খরচও হয়েছে, মানে যেটা হিসাবে এসছে 150 কোটি টাকা, এটা কিন্তু কম টাকা নয়। এবং সেই যে ভিক্ষুক থেকে শুরু করে রিক্সাওয়ালা সবার করের অর্থই কিন্তু এখানে গিয়ে তারপরে এই টাকাগুলো খরচ হয়েছে। যে তথ্য এসছে তার পিছনে হয়তো আরও অনেক লেনদেনের বিষয়টা থাকতে পারে। একটা বিষয় হয় কি, যখন এরকম একটা কোম্পানি তৈরি হয় তখন কিন্তু এর পিছনে অনেকেই জড়িত থাকে এবং দেখা গেছে যে এই যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তার ছেলেও নাকি এর মধ্যে কি ধরনের কথাবার্তা কিন্তু অনেক কিছু আসছে। তো এই বিষয়গুলো যে এসছে তার মানে হলো কি, যে আসলে এখানে অনেকের হয়তো উদ্দেশ্য ছিল কিছু একটা করার, এবং সেখানে যে সাবেক প্রধানমন্ত্রী তার ছেলে আছে, তার মানে হচ্ছে যে এটা সিকিউর, সেফ, এরকম এটা একটা গ্যারান্টেড জায়গা, ইনভেস্ট করার একটা সুযোগ রয়েছে। তো এই ধরনের অনেক কিছু কিন্তু হয়। তো সুতরাং এটা বড় রকমের কেলেঙ্কারি হয়তো এর মধ্যে আমরা জানতে পারতাম যদি এই বিষয়গুলো আর কিছুদিন চলতো। তো যাই হোক, যেটা এসছে সেই খবরটা আমি মনে করি যে এটা আসলে একটা সতর্কতা সংকেত, যে আরও কেউ অন্য কোনো ধরনের পরিকল্পনা করছে কিনা, বা ইতিমধ্যে করে আসলে রাষ্ট্রীয় সম্পদ ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে কিনা,
এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আরও জানা যাবে। তবে আমাদের একটু প্রস্তুতি রাখতে হবে যে এরকম আরও হয়তো কেলেঙ্কারির খবর আমরা সামনের দিনগুলোতে পাবো। সুলতান মাহমুদ, এই বিষয়ে অনেকগুলো আলোচনায় গেলাম, আপনি এই বিষয়েও কথা বলবেন এবং তার সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করি। আজকে বাংলাদেশ ছাত্রলীগ, তাকে সরকার নিষিদ্ধ করেছে, তারা একটি কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় 18 তারিখে তারা হরতালও ডেকেছে, যেটার জবাবে প্রেস সচিব বলেছেন যে আগে আওয়ামী লীগের এই গণহত্যার বিচার হতে হবে এবং তারপর তারা যদি রিকনসিলেশন বা অনুশোচনা বা ক্ষমা চায়, যেটাই বলুন, সেই ক্ষেত্রে ভাবা যাবে যে তাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়া যায় কিনা। এই দুটো বিষয়, যেটি আমি কিছুক্ষণ আগে বললাম, সজীব ওয়াজেদ জয়ের বিনিময়ে। আচ্ছা, আমি আপনাকে বলি যে আপনি শুধুমাত্র বিনিময়ের কথা কেন বলছেন? এই যার কথা বললেন, আমাদের ক্রাউন প্রিন্স, সাবেক ক্রাউন প্রিন্স, তিনি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি এমন সব উপদেশ দিয়েছেন দেশকে, দেশের মন্ত্রীদেরকে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে, এমন সব উপদেশ দিয়েছেন, সেই উপদেশের ফল হলো বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যাওয়া। এবং সেই রিজার্ভ চুরি হয়েছে, যার মাধ্যমে যে চুরি করেছে সে কে, কার ইন্ধনে চুরিটা হয়েছে, সেটি কিন্তু গোয়েন্দা সংস্থা এই 16 সাল থেকে এ পর্যন্ত বের করতে পারে নাই। বের করতে পারে না মানে বের করতে দেয়া হয় নাই। এটি আমি যতদূর জেনেছি গোয়েন্দা সংস্থার কাছে সেই তথ্যগুলো পুরোপুরি চলে এসছে। এই রিজার্ভ চুরিকে গোপন রাখবার যে কলাকৌশল কে করেছিল, কে নিষেধ করেছিল ডক্টর আতিউরকে রিজার্ভ চুরি হয়ে গেছে সেটি প্রকাশ করবার? তো এইভাবে এই চুরি হয়ে যাবার, রিজার্ভ চুরি হয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের যে স্পর্শকাতর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে বা যে টুলসগুলো আছে, সেগুলোর সকল ব্লু প্রিন্টকে এই রাকেশ আস্তানা নামে একজনকে ডেকে নিয়ে এসে, ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন আইটি এক্সপার্ট, তাকে কে ডেকে নিয়ে আসছিল বাংলাদেশ ব্যাংকে, এবং সেই রিজার্ভ চুরির যে মূল ঘটনা বা মূল যে আলামত কিভাবে হয়েছে সেটিকে নষ্ট করেছিল কার ইন্ধনে, এইসব প্রশ্নগুলো বেরিয়ে আসবে। আপনি শুধু বিনিময়ের কথা গভর্নর এইচ মনসুর সাহেব আজকে বলেছেন, বিনিময়ের কথাটা আমরা এর আগে শুনিনি, শোনেন নাই। তো এরকম অনেকগুলো বিষয় আসবে, আরো আপনারা অনেক কিছু আগামীতে আসবে হয়তো যা নিশ্চয়ই আমরা দেখতে শুনিনি। পারবেন। আপনি ছাত্রলীগের কথা বলেছেন, ছাত্রলীগ তো নিষিদ্ধ, আজকে নিষিদ্ধ করেনি ছাত্রলীগকে। ছাত্রলীগ এই সরকার আসার পর মাস দুয়েকের মাথায় ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। জনতার দাবির মুখে সরকার বাধ্য হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে। বিশেষ করে ছাত্র বিপ্লবের অগ্রভাগে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আন্দোলন সংগ্রামের কারণে, এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের যে ঘোষণা, সেই ঘোষণার প্রেক্ষিতে সরকার একটি পর্যায়ে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। এবং ছাত্রলীগ নিষিদ্ধ করার পর আজকে রাতের অন্ধকারে ছাত্রলীগ না যুবলীগ না আওয়ামী লীগ রাতের অন্ধকারে লিফলেট বিলি করে ফেব্রুয়ারিতে কঠোর কর্মসূচির যে ঘোষণা দিচ্ছে, সেই কঠোর কিন্তু ইনভার্টেড কমা বন্ধি। দেশের মধ্যে থেকে গত 15-16 বছরে এই বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলো কি কঠোর কর্মসূচি পালন করতে পেরেছে, করতে দিয়েছে? পারে নাই। তো দেশের ভিতরে থেকে, প্রকাশ্যে থেকে, নিষিদ্ধ না থেকে তারাই যখন কোনো কিছু করতে পারে নাই, সেই পথ তো দেখিয়ে দিয়ে গেছে আওয়ামী লীগ। তো যে পথ আওয়ামী লীগ দেখিয়ে দিয়ে গেছে, এরপরে যারা আছে তারা কি সেটি অনুসরণ করবে না? সেটির জন্য সরকারেরও দরকার নেই, প্রেস সচিবেরও দরকার নেই। দেশের আপামর জনসাধারণ যারা 5ই আগস্ট ঘটিয়েছে, যারা জুলাই বিপ্লব করেছে, তারাই এখানে কোনো রাজনৈতিক দলের এটিকে প্রতিহত করবার বা কোনো সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিহত করবার দরকার নেই। এটির জন্য যারা রাজপথ কাঁপিয়ে সরকার পরিবর্তন করেছে, ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে, তারাই এনাফ। এবং তারা কারা? যাদের কথা বললেন তারা কারা? তারা কোথায় আছে? তাদের অস্তিত্ব কোথায়? গুহার ভিতর থেকে বেরিয়ে এসে হুঙ্কার দিলেই কি হরতাল হয়ে যায়? হয় না। সেটি দেখবার বিষয়। আমরা অপেক্ষায় থাকবো ফেব্রুয়ারি পর্যন্ত যে সেই হরতাল হয় কি। এখানে একটি বিষয় আপনার সাথে যোগ করি, সেটি হলো যে বিএনপি বা জামাতের কর্মকাণ্ড তো শেষ দিকে খুব কম ছিল, কিন্তু বিএনপি কিন্তু
রাজপথে নামার চেষ্টা করেছে, পুলিশই তাদেরকে বাধা দিয়েছে। কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগের কেউ যদি ওই নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত নেমেছে, তখন গণপিটুনি, জনরোষের মুখে পড়েছে। সেই অবস্থান থেকে আসলে এই কর্মসূচিগুলো কারা পালন করবে, যদিও এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না যে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতিকে বা ভারপ্রাপ্ত সভাপতিকে বাংলাদেশ আওয়ামী লীগের। না, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে বা কে সাধারণ সম্পাদক, এরা তো সবাই পালাতক। এবং যিনি সভাপতি, যিনি পালিয়ে আছেন, তিনি অন্য আরেকটি দেশ থেকে নানান কথা বলছেন, তার কল রেকর্ড ফাঁস হচ্ছে। এটিও আমার কাছে পরিকল্পিত মনে হয়, নিজেরা করে নিজেদের কল রেকর্ড ফাঁস। কারণ এটির যখন কথোপকথন হয় না, একপক্ষীয় কথাবার্তা হয়, এটিকে নিয়ে মানুষের মধ্যে নানান রকম গুঞ্জন রয়েছে, হাস্যকর নানান আলাপ আলোচনাও রয়েছে। তো সেই প্রেক্ষাপটে এখন বাইরে থেকে বা গোপনে থেকে রাজনীতি করা, এই রাজনীতি কজন করতে পেরেছে, কোন কোন দেশে হয়েছে সেই রাজনীতি? তারা কি বলে, প্রবাসী সরকার করবার কথাও বলেছে। তো সেটি বাস্তবে কতখানি? আর তারা পালিয়ে থাকবে কেন? তারা যদি রাজনীতি করতেই চায়, সরকারের বিরোধিতা করতেই চায়, তারা যদি চ্যালেঞ্জ করতেই চায়, তো প্রকাশ্যে আসুক। ছাত্র জনতা থেকে শুরু করে এই সরকারের পক্ষ থেকে এবং বিএনপি, জামায়াত ইসলামী সবার পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রীকে তো দেশে আসতে বলছে। আসেন, দেশে এসে রাজনীতি করেন। সরকারের মধ্য থেকে আমন্ত্রণ জানাইছে, দেশে এসে রাজনীতি করেন। দেশে এসে রাজনীতি করার সুযোগ থাকলে, সাহস থাকলে করেন। পালিয়ে থেকে অন্য জায়গায় থেকে কি রাজনীতি করা যায়? সেই রাজনীতিকে কখনো সফল হওয়া যায়? আমরা তো দেখেছি দেশের মধ্যে যারা ছিল, দৌর্দণ্ড প্রতাপ, দেশের অধিকাংশ বড় একটি রাজনৈতিক দল বিএনপি, তাদেরকেও তো নানান আইনি কাঠামো, নানান আইনের শর্ত দিয়ে তাদের সাধারণ যে কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি, সেগুলো তো হতে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে পালিয়ে থেকে বা নিষিদ্ধ সংগঠনের পক্ষে কতটি সেটি সম্ভব হবে, সেটির জন্য আমরা অপেক্ষা করতে চাই। ডক্টর মাহফুজ কবির এবং সুলতান মাহমুদ দুইজনকে আমরা স্বাগত জানাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে শেষ প্রান্তে আমরা। রাজনীতি করতে হলে দেশেই থাকতে হয় এবং এটি খুব সাধারণ একটি বিষয়। যদিও যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে চলে যান। যদিও আমরা এখন পর্যন্ত কিন্তু তার কোনো চাক্ষুষ কোনো প্রমাণ আমরা দেখতে পাইনি যে সে আসলে কোথায় আছেন। তবুও বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও এক্সিস্ট করছে নির্বাচন কমিশনের তালিকায়, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যদি রাজনীতি করতেই হয়, অবশ্যই তারা প্রকাশ্যে আসবে এবং প্রকাশ্যে এসেই সেই রাজনীতি করবে। এবং আজকে যে প্রেস সচিব যেই বক্তব্য রেখেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তার বক্তব্যের জবাবে হয়তো প্রকাশ্যে এসে তারা যদি তারা বিচারকে সামনে রাখেন, সেটার মুখোমুখি হবে, অথবা তার জবাব দেবে প্রকাশ্যে এসেই। আজকে এখানেই শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।